যে ভারত একতরফা ভাবে হামলা চালালেও প্রথমে তার পাল্টা জবাব এত ভয়ঙ্কর ভাবে হয়েছে যেটা অকল্পনীয়। চীন নাকি মোদির বিসি কান্দে উঠে দিছে। এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে, ভারতকে একেবারে পুরো এক ঘুরে করে রাখা হবে, কর্মের ফল অবশ্যই ভোগ করতেই হবে। আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের। এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি। মাত্র 2 মিনিটে উড়ে যাবে ভারত। দেখেন মুসলমানরা কত ভয়ঙ্কর, মাত্র 2 মিনিটে উড়ে যেতে পারে। গ্রেটার বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য কাজ করে চলেছে একাধিক জঙ্গি সংগঠন। বাংলায় একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়, তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। এটা যুদ্ধের ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে। এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে এরকম তছনছ করে দিবে ভারতকে, এটা বিশ্বের এর আগে কোনো যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে বলে কারো জানা নাই। প্রায় 5 দশক পর, অর্থাৎ 50 বছর পর সেই দিন এসে গেছে, সেই ক্ষণ এসে গেছে। এবার শুধু খেলার পালা, খেলা হবে। 3 লক্ষ সৈন্যের একটা বিশাল রিজার্ভ তিনি করছেন। সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে 82,000 রিজার্ভ সেনা গাড়িতে আছে এই মুহূর্তে। মোদী সরকার এখন বিধ্বস্ত, ভারত বিপর্যস্ত এবং বিধ্বস্ত হতে বাকি। এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনূস প্রশাসন, আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছেন ইউনূস। সে ভারত দিনের আলোতে সীমান্ত ছেড়ে পালিয়ে গেল। এবার দেখলাম আমাদের প্রিয় ভাইরা জবাব দিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে যে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ভারত এটার অস্বীকার করেনি, স্বীকারও করেনি, কিন্তু আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। যেটা ভারত এখন এই বিষয়টি স্বীকার করছে না এই কারণে যে এতে ভারতের মানুষ হতাশ হবে, ভারতের রাজনীতিবিদরা বা দলগুলো সরকারকে চেপে ধরবে যে এমন পরিকল্পনা কেন করা হলো যেখানে ভারতকে এত বেশি মূল্য দিতে হলো। অপারেশন করা অর্থ হলো যে সেখান থেকে কিছু ফল বের করে আনা। এখন কি ফলাফল পাইছে সেটা ভারত, যেমন সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং বলছে যে 100 জন নিহত হয়েছে, অপারেশন সিঁদুর 100 জনের মতো নিহত হয়েছে। এটাই হচ্ছে তাদের বিশাল একটা ক্রেডিট, এবং বলছে যে চলমান থাকবে এই অভিযান। ভারত আর কোনো হামলা চালাতে চায় না। দেখেন, ভারত কোনো হামলা আর চালাতে চায় না। এখন এই কেন এই কথা বলছে এই কারণে যে তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 5টা যুদ্ধ বিমানের মূল্য কত সেই হিসাব নিকাশও করা হচ্ছে, সেটাও প্রকাশ পেয়েছে। 5টা যুদ্ধ বিমান যে লস হলো এতে ভারতের আর্থিক ক্ষতি কত সেটা তারা নিশ্চয়ই হিসাব বুঝতে পারছে। তাদের একটা ব্রিগেড সীমান্তে ধ্বংস হয়েছে, 1 জন সৈন্য নিহত হয়েছে, 15 জন ভারতীয় নিহত হয়েছে। তার বিপরীতে এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে 31 জন সর্বোচ্চ মারা গেছে। তারা এখন এটাকে বলার চেষ্টা করছে না 100 জনকে আমরা মারছি, এটাই বিরাট ক্রেডিট। আর এখন বলতেছে তারা আর অভিযান চালাতে চায় না। ভারতের অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা আজকে উপযাচক হয়ে সেই পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিরাপত্তা উপদেষ্টা তার সাথে যোগাযোগ করেছে। তার মানে ভারত এখন ওই হামলার পরে দেখছে যে বাবা আর বাড়ানো যাবে না, এই জন্য বলতেছে যে ভারত আর কোনো হামলা চালাতে চায় না, তবে পাকিস্তান বাহিনী যদি আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ করবে। এখন তারা ডিফেন্সিভ পজিশনে চলে গেল। তো এর মধ্যে যে খবরটা যে 5টা ভারতীয় যুদ্ধ বিমানের দাম কত, সেই খবরে বলা হচ্ছে যে এর মধ্যে 3টা অত্যাধুনিক রাফাল জেট যুদ্ধ বিমান আছে, একটি ডি ইঞ্জিন রাশিয়ান MiG-29, একটি Su-30 যুদ্ধ বিমান রয়েছে। জং গ্রুপ এবং জিও টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠান জানিয়েছে বিমানগুলো পেতে ভারতকে গুনতে হয়েছিল 963.38 মিলিয়ন মার্কিন ডলার, 963.38 মিলিয়ন মার্কিন ডলার। তার মানে বোঝেন যে প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, পাকিস্তানি রুপি হচ্ছে এটা 271.67 বিলিয়ন পাকিস্তানি রুপি। যদিও একটি রাইফেল বিমানের বর্তমান মূল্য 288 মিলিয়ন মার্কিন ডলার, MiG-29 বিমানের বাজার মূল্য 2020 সালে ভারতের প্রায় 48 মিলিয়ন ডলার ছিল। অন্যদিকে Su-30 যুদ্ধ বিমানের বাজার মূল্য 50 মিলিয়ন
মার্কিন ডলার। দর্শক, তাহলে সবগুলো মিলায় এখন হিসাব করেন কি বিপুল তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তাদের বহরের 20, 30, 40, 50টা আছে, তার মধ্যে এতগুলো চলে গেল 5টা। এবং ব্যয়বহুল সবচেয়ে মানে তাদের ক্ষতিটা হয়েছে ওই যে 3টা রাফাল যুদ্ধ বিমান, যেটা অত্যাধুনিক জেট যুদ্ধ বিমান। এবং পাকিস্তান কি বলেছে? পাকিস্তানের একজন জেনারেল বলেছেন যে আমরা আরো 10টা ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি, আমরা এত মাত্রায় যেতে চাইনি। তো এখন এরপরে বুঝতে পারছে যে ভারত, যে এর বেশি প্রতিক্রিয়া তারা যদি দেখায় তাহলে পরিস্থিতি খারাপ। এর মধ্যে পাকিস্তান বলেছে যে প্রায় 12-13টি যে ড্রোন, সেই ড্রোন তারা ধ্বংস করেছে। অর্থাৎ সামরিক দিক থেকে পাকিস্তানের অভ্যন্তরে যদি ঢোকে ভারত, তাদের যে কি পরিমাণ কপালে দুর্গতি আছে এইটা বুঝতে পারছে যে তারা নিয়ন্ত্রণ রেখার মধ্যে তাদের 5টা যুদ্ধ বিমান নাই করে দিছে পাকিস্তান। তো এখন এই জন্য তারা বলতেছে 5 মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ভারত যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষ থেকে লুকানোর চেষ্টা করেছেন। আমরা যদি একটু পরিসংখ্যান দেখে আন্তর্জাতিক মিডিয়ায় যেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেই সংবাদ অনুযায়ী আন্তর্জাতিক মিডিয়া বলছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের 3টি জায়গায় 9টি পজিশনে আক্রমণ চালানো হয়েছে। পক্ষান্তরে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা 5টি জায়গায় প্রায় 15টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণে পাকিস্তান 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, পক্ষান্তরে ভারত মাত্র 9টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন পাকিস্তানে। অন্যদিকে যদি আমরা দেখি, একটি মসজিদ ধ্বংস করেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে। অন্যদিকে পাকিস্তান কি করেছেন? ভারতের একটি এয়ারবেস কিন্তু ধ্বংস করে দিয়েছেন। যদি আরেকটু পরিসংখ্যান দেখি, ভারত পাকিস্তানের এই যে 3টি জায়গায় 9টি লক্ষ্যবস্তুতে আক্রমণের ফলে ভারত বলছে যে পাকিস্তানের প্রায় 70 জন মানুষ নিহত হয়েছেন। অথচ আমরা দেখছি যে ভারতে পাকিস্তানের হামলায় ভারতীয় প্রায় 22 জন সোলজার নিহত হয়েছেন। সাধারণ যে নাগরিক সেটার হতাহত খুব একটা বেশি আমরা দেখছি না, মাত্র 3 জন। অন্যদিকে আমরা যদি দেখি, ভারতের প্রায় 15টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান, 4টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, 4টি হেলিকপ্টার ধ্বংস করেছে পাকিস্তান এই যে ভারতে যে হামলাটি চালিয়েছে। তো আমরা পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি দেখি যে একটি বাড়ি ধ্বংস করেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে, অন্যদিকে 5টি সেনা ছাউনি ধ্বংস করেছে পাকিস্তান। তো নানা যে সমীকরণ সেটা আমরা কিন্তু দেখছি। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কিন্তু বলছেন যে পাকিস্তানের শক্তিমত্তা যে কি সেটা ভারত ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতীয় সোলজাররা কিন্তু সাদা পতাকা উত্তোলন করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। এই যে অপারেশন সিন্দুর ভারতের পক্ষ থেকে চালানো হচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি যে ভারতীয় এই হিন্দুত্ববাদী রাষ্ট্র হিন্দু কোনো বড় অফিসারকে না রেখে একজন মুসলিম কর্নেল সুফিয়াকে সামনে এনে একটু গ্ল্যামার দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, ভারত ওই যে সিনেমার যে হলিউড বলিউডের সিনেমা, সেই সিনেমার দৃশ্য আবার এই যে বাস্তবিক যে যুদ্ধক্ষেত্র সেই জায়গায় কিন্তু তারা সেটা আনার চেষ্টা করেছেন। এই কর্নেল সুফিয়াকে সামনে এনে তারা একটু গ্ল্যামার দিয়ে যুদ্ধটাকে হয়তো বা অন্যরকম একটু দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃত যে সমীকরণ, প্রকৃত যে ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান সেটা কিন্তু পাকিস্তানের থেকেও অনেক বেশি হচ্ছে ভারতের। কারণ ভারত পাকিস্তানে আক্রমণ করে কোনো এয়ারবেস ধ্বংস করতে পারে নাই, কোনো সেনা ছাউনি ধ্বংস করতে পারে নাই, এবং কি ভারতীয় সোলজাররা কিন্তু পাকিস্তানের সীমানায় ঢুকে এখন পর্যন্ত কোনো আক্রমণ চালাতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি যে পাকিস্তানি সোলজাররা কিন্তু ভারতে ঢুকে, আমরা আন্তর্জাতিক যে মিডিয়া আল জাজিরার রিপোর্ট অনুযায়ী দেখছি প্রায় 150-এরও অধিক সোলজার ভারতের সীমানার ভিতরে ঢুকে তারা এখন কিন্তু একেবারে সশরীরে অপারেশন পরিচালনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু 1 সপ্তাহ আগে ইঙ্গিত দিছে যে আমরা যুদ্ধে জড়াবো না, কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে, যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। আর গত 9 মাস যাবত কিন্তু একটা কথা বারবার বলে যাচ্ছিল যে আমরা যুদ্ধময় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।
দেখেন সত্যি সত্যি কিন্তু যুদ্ধ লেগে গেল। তার মানে কতটা দূরদর্শী চিন্তা ভাবনা, সবকিছু কিন্তু অঙ্ক। ওনার অঙ্কতে উনি বুঝা ফেলাইছিলেন ভারত পাকিস্তানের সাথে কি হইতে যাচ্ছে, যার জন্য এক সপ্তাহ আগেই বলছে আমাদেরকেও সাবধান থাকতে হবে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ ভারতের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে, এখন টোটাল আওয়ামী লীগ তো তার কোলের মধ্যেই। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, কিন্তু এই যে আওয়ামী লীগের যারা এখন ভারতে আছে তারা কিন্তু এখন যুদ্ধে যেতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়তে পারে, কারণ তারা তো সবসময় পাকিস্তানকে গালাগালি করতো। এখন সেই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, আর তারা ভারতে বৈশা বৈশা ভারতের অন্ন ধ্বংস করবে। হ্যাঁ, খালি খাইয়া যাবেন। এবার যান যুদ্ধের ময়দানে যান, আপনারা যারা ভারতে আছেন যান, একেবারে যায় কাশ্মীরে হাজির হন, যুদ্ধের ড্রেস পরেন, কোনো ব্যাপার না। আর চালানো তো অভ্যাস আপনাদের আছে, এখানে তো হেলমেট পরে আপনারা চালাইছিলেনই, তাই না? ওই একই জিনিস এই 10 মিনিট লাগবে শিখা নিতে। হেলমেট লাগায়া যুদ্ধের ময়দানে চলে যান, যা উচিত এই মুহূর্তে। ফান করতেছি না কিন্তু, সিরিয়াস। ওই হেলমেট বাহিনী যারা আছে এখন কলকাতায় বা সারা ইন্ডিয়াতে, এদের সবাইকে এখন ওই কাশ্মীরে যুদ্ধে পাঠানো উচিত, তাই না ভাই? আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করছেন আপনারা, বাংলাদেশের সবাই এই যুদ্ধটাকে বুঝছেন খুব খুশি মনে নিছে, সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছে। মানে সবাই চাচ্ছে, 90% লোক চাচ্ছে পাকিস্তান ঝাঁপায় পড়ুক ভারতের উপর। কারণ কি, এই ভারত তো আমাদেরকে স্বাধীনতার সময় অনেক সহযোগিতা করছে, আমাদের পাশে ছিল। আমরা তারা মিলে 71-এ পাকিস্তানের সাথে যুদ্ধ করছিলাম, আজকে পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করছে, আমরা তাদের পাশে নাই কেন? না থাকার কারণ ওই যে একজন শেখ হাসিনা। হ্যাঁ, আচ্ছা, শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশে থাকতো তাহলে আমরা কি আজকে এই ধরনের কথা বলতে পারতাম? এই যে আমি মোদিজির বিরুদ্ধে কথা বলতেছি, আজকে রাতের মধ্যেই তো গায়েব হয়ে যেতাম। আমাদের চ্যানেলগুলা যেভাবে হেডলাইন দিতেছে, সবাই কিন্তু খুশি, যেভাবে লেখা যাইতেছে। লিখতে পারতো ভাই? পারতো না, কেউ পারতো না, আমিও কথা বলতাম না, আপনারাও কোনো কমেন্ট করতে পারতেন না। পাকিস্তানের পক্ষে কথা বললে শেখ হাসিনা যদি থাকতো ভাই, খাইয়া দিত না, একেবারে এক রাত্রের মধ্যে কিন্তু হজম করে দিত। হায় হায়, কি দুর্ভাগা দেশে বসবাস করতাম, কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। আজকে দেখেন প্রাণ খুইলা যার যাকে ভালো লাগতেছে তাকেই সাপোর্ট করতেছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানকে মনে প্রাণে সাপোর্ট করতেছে। এদিকে আবার চিকেন লেগের পাশে ভারতের বিমান আকাশে উঠতেছে, যুদ্ধের মহড়া দিতেছে, আমাদেরকে ভয় দেখাইতেছে। কিন্তু আমরা কি ভয় পাই? না ভাই, আমরাও ভয় পাই না, পাকিস্তানিরাও ভয় পায় না। কারণ কি জানেন, এরা মরার জন্য যুদ্ধ করে। তো আপনারা তো মরার জন্য যুদ্ধ করেন না, এরা মরার জন্য যুদ্ধ করে, এরা শহীদ হইতে চায়। খেয়াল করছেন পাকিস্তানের সেনাপ্রধান কোথায় দাঁড়ায় ভাষণ দিচ্ছে? ট্যাঙ্কের উপরে দাঁড়ায় ভাষণ দিতেছে। আর উনাদের সেনাপ্রধান ভাষণ দিতেছে এসিতে বৈশা কথা বলে। আর ওরা যুদ্ধের ময়দানে একেবারেই রেডি ভাই, পুরোপুরি রেডি। যে ডোনাল্ড ট্রাম্পের আশায় শেখ হাসিনা আমাদেরকে কিছুদিন ভয় দেখাইছে, খেয়াল আছে? ওই যে মিছিলে তার ছবি পড়াইতে হবে, হামলা করতে হবে, ভিডিও করতে হবে। মোদিজিরও অনেক আশা ভরসা এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, ওনার বন্ধু, জিগরি বন্ধু। কিন্তু বন্ধু বলছে এটা লজ্জাজনক। কিন্তু এটা মুখের কথা হইতে পারে, আবার এটা মাথায় রাখেন, ভিতরে ভিতরে ওই যে মরণাস্ত্র বিক্রি ধান্দা হইতে পারে। আমেরিকা থেকে যদি এখন মোদিজি কিছু কেনাকাটা করে, আমেরিকা থেকে যদি এখন মোদিজি কিছু ড্রোন, কিছু ট্যাঙ্ক, কিছু যুদ্ধ বিমান ক্রয় করে, হ্যাঁ, কিনলেই কিন্তু আবার সম্পর্ক ভালো হয়ে যেতে পারে। ওই যে বললাম না, যারা মরণাস্ত্র তৈরি করে তারা তো বিক্রির ধান্দাই থাকবে। ইসরায়েল, আমেরিকা, ফ্রান্স যেই হেল্প করুক না কেন, কিন্তু পাকিস্তান সরাসরি সাপোর্ট পাইতেছে চীন আর তুরস্ক থেকে। শুধু টাকা পয়সা দিয়া না ভাই, যুদ্ধের যা যা লাগে তুরস্ক থেকে সবকিছু পাঠিয়ে দিবে। আরো অনেক দেশ আছে ভিতরে ভিতরে পাকিস্তানকে সাপোর্ট করার। এই যুদ্ধটা কি খুব তাড়াতাড়ি থামে যাবে? না, তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধটা চলবে, আর লম্বা হবে, চলা উচিত, একটা ফয়সালা হওয়া উচিত। পাকিস্তান বড় না ভারত বড়, কারণ এই দুই দেশ বুঝছেন যুগের পর যুগ না ভাই, 100 বছর যাবত শুধু ঝগড়া বিবাদ করে। এবার একটা ফয়সালা হওয়া উচিত। এই যুদ্ধটা বাজাইছে ইসরায়েলের সাহসে। দেখেন কয়েকদিন আগে এই যে শুভেন্দু অধিকারী ওই যে 3 বাটি গরুর মাংস খাইছিল, যে এই বান্দা কি বলছিল, মুর্শিদাবাদকে, কাশ্মীরকে গাজা বানিয়ে দাও, গাজা বানিয়ে ফেলো, বোম মেরে উড়িয়ে দাও বলছিল না? বলার পিছনে কারণ কি? একটাই কারণ জানেন, এই মোদিজি এবং ইসরায়েল এরা সবাই কিন্তু ইসলাম বিদ্বেষী মানুষ, এরা মুসলমানকে দেখতে পারে না। আর এই মুসলমান বিদ্বেষী বলেই জানেন রাতের অন্ধকারে আক্রমণ করলো এবং এতে 2টা মসজিদ ধ্বংস হইলো। এটা কিন্তু অনেক বড় রিয়াকশন হবে মুসলমান দেশগুলোতে, আমাদের দেশও কিন্তু রিয়াকশন হয়েছে, যার জন্য সবাই আলহামদুলিল্লাহ বলতেছে এবং সবাই পাকিস্তানকে সাপোর্ট করতেছে। নরেন্দ্র মোদী আসার পর থেকেই জানেন ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা বিদ্বেষ এটা আরম্ভ হয়েছে। আমি জানি না এরকম প্রধানমন্ত্রীকে ওরা কিভাবে মাইনা নেয়। এই মানুষটি জানেন হিন্দু আর মুসলমানের সাথে দ্বন্দ্ব বাধায় দিয়া ক্ষমতায় থাকতে চায়, এর আর কোনো উদ্দেশ্য নাই। আজকে ভারতটাকে জানেন ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে এই নরেন্দ্র মোদী। আশেপাশে তার কোনো বন্ধু রাষ্ট্র নাই, আমরা ছিলাম, আমরাও নাই। আমরা তো ওই পাকিস্তানকে সাপোর্ট করবো না, কি করব সময় আলে বুঝতে পারবেন। বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। ডক্টর ইউনূস স্যার বলছেন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, কিন্তু আমরা জনগণ চোখ কান খোলা রাখবো, আমরা প্রস্তুত থাকবো। মুসলমান অলওয়েজ শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকে। 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। এটা যুদ্ধের ইতিহাসে
ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে আন্তর্জাতিক মিডিয়া থেকে। এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে এরকম তছনছ করে দিবে ভারতকে, এটা বিশ্বের এর আগে কোনো যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে বলে কারো জানা নাই। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের একটি নিউজে, যেখানে পাকিস্তানে যে প্রস্তুতি নিয়েছে ভারতের উপর হামলা করার জন্য, তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে তাদেরকে অর্ডার করা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে ভারতের উপরে ক্রমান্বয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। আমরা এই নিউজটার মধ্যে এখন দেখতে পাচ্ছি ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার 7 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তটি হলো এখন ভারতকে আক্রমণ করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওখানের প্রত্যেকটা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের, শীর্ষ স্থানীয় যারা কমান্ডো আছে তাদেরকে ডেকে এই অর্ডার, উনি এই অনুমোদন দিয়ে দিয়েছেন। বৈঠক শেষে ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথার্থভাবে অনুমোদিত করা হয়েছে। তাদেরকে অনুমোদিত করা হয়েছে, এটার পাল্টা কঠিন জবাবে তারা যেন যুদ্ধ চালিয়ে যান। জিও টিভির প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান ভারতের হামলার অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্ব প্রকাশ্য লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হয়েছে। পাঞ্জাব ও আজাদ কাশ্মীর জুড়ে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে কমিটি বলেছেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। এটা মানে জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুপাতে কেউ যদি আমার উপর আঘাত করে তাহলে আমি পাল্টা আঘাত করার অনুমোদন জাতিসংঘ দিয়ে রেখেছে। আর সেই অনুমোদনটাই তারা বাস্তবায়ন করেছে 5 মিনিটের মাথায়, যেটা কখনো ভারত কল্পনা করে নাই এবং বিশ্বব্যাপী কোনো বিশ্ব নেতারা কল্পনা করে নাই এত তাড়াতাড়ি যুদ্ধের কিভাবে জবাব দেওয়া হয়। এরপরে যেখানে লেগেছে পাকিস্তানের ভূখণ্ডে 5টি ভারতীয় যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে, এজন্য সেনাবাহিনীর প্রশংসা করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। তাই পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেছে পাকিস্তান সরকার, জাতীয় নিরাপত্তা কমিটি তাদের মানে এই ধরনের 5 মিনিটের ভিতরে তাদের যে এই প্রতিকারটা দেখিয়েছে। এখানে আরো লেগেছে, ইসলামাবাদের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আক্রমণকারী 5টি ভারতীয় বিমান এবং একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়, যার মধ্যে 3টি রাফাল ফ্রান্সের রাফাল, যেই রাফাল দিয়ে সারা পৃথিবীকে মানে এতদিন পর্যন্ত দমিয়ে রাখা হয়েছিল, সেই রাফালকে ভূপাতিত করেছে পাকিস্তান। এখন রাফালকে কিভাবে ভূপাতিত করলো, কোন অস্ত্র দিয়ে ভূপাতিত করলো তা জানা গিয়েছে যে চায়না থেকে আগত নতুন অস্ত্রে এই রাফালকে ভূপাতিত করেছে এবং চায়নার এই আক্রমণাত্মক এই অস্ত্রের কারণে আজকে বিশ্বব্যাপী চায়নার অস্ত্রের ভয় ঢুকেছে সারা বিশ্ব নেতাদের মাঝে। সাথে সাথে রাফাল বিমানের শেয়ার মার্কেটে ধস নেমেছে। ফ্রান্সের এই রাফাল বিমানে যারা শেয়ার কিনেছিল সেই শেয়ার মার্কেটে এখন লস হয়ে গিয়েছে মাত্র এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে। প্রিয় দর্শক, এটা হলো পৃথিবীব্যাপী এই যুদ্ধের যেই ফসল, মানে এই যুদ্ধে ভারতের মাত্র অল্প সময়ের ভিতরে তারা লস করেছে 886 মিলিয়ন মার্কিন ডলার। 886 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ভারতের মাত্র কয়েক ঘন্টা সময়। এখন যুদ্ধ যদি কয়েক মাস চলে আর ভারত তাহলে কি হারাবে, কত পরিমাণ হারাবে, এতে হয়তো পাকিস্তানও কিছু হারাবে, কিন্তু সেই পরিমাণে দেখা যাচ্ছে ভারতের পরাজয়, সেই পরাজয় দেখে বিশ্ব এখন হতভম্ব। সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছে, এটা ভারতের হঠকারিতা, নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ। ডোনাল্ড ট্রাম্প এর উপর আশা করেছিল নরেন্দ্র মোদী তার পাশে থাকবে, উল্টো নরেন্দ্র মোদীকে উলঙ্গ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা কোনো যুদ্ধের নিয়ম নীতি নয়, ঘুমন্ত মানুষের উপর, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে আর শিশুদের উপরে প্রথম আক্রমণ এভাবে হওয়া। আর পাকিস্তান পাল্টা জবাব কি দিলেন? পাল্টা দিলেন তাদের সেনাবাহিনীর ঘাঁটি উড়িয়ে দিয়েছেন কাশ্মীরে তাদের একটা সেনা ব্রিগেড উড়িয়ে দিয়েছেন। 20 থেকে 22 জন সেনা কর্মকর্তা সেখানে নিহত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে সাধারণ ভারতের জনগণের উপরে কোনো হামলা হয় নাই। যে কয়টা হামলা হয়েছে প্রত্যেকটা হামলা হয়েছে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। ইতিমধ্যে যে 5টি যুদ্ধে বিমান ধ্বংস করেছে সেখানে অধিকাংশ পাইলট মারা গিয়েছে আর কয়েকজন পাইলটকে তারা আটকিয়েছে বলে পাকিস্তানের ভূখণ্ডের ভিতরে এটা পাকিস্তান বলছে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব, আপনি কি একমত? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে, যদিও প্রায় সেম প্রস্তাবনা, অলমোস্ট সেম প্রস্তাবনা পিনাকি ভট্টাচার্য যদি আসছেন, এটা নতুনভাবে আবার সামনে আসে, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি প্রস্তাবের সাথে একমত কিনা দর্শক জানাবেন, খুবই গুরুত্বপূর্ণ। আই রিপিট, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব। দেখেন বাংলাদেশের যে সমস্যা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।